এবার ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন নরেন্দ্র মোদী। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন, যে কোনো সময় ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজনার মধ্যে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে সরাসরি অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। কূটনীতিকভাবে ভারত দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি, তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা ৩৫,০০০ সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায়। যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশ, ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতি হবে সমতার ভিত্তিতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার ভারত আবারও নতুন একটা কৌশলে গেল বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে। তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। নরেন্দ্র মোদী সরাসরি হুমকি দিচ্ছে ডক্টর ইউনূসকে। এইদিকে দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ভারতকে পাত্তাই দিচ্ছে না। ভারত সরকার আজকেও ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন, কিন্তু ডক্টর ইউনূস তাদের আহ্বান ফিরিয়ে দিয়েছেন। যা আজকের এই ভিডিওতে আপনারা প্রতিবেদন দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আপনারা দেখলে শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এসব কি হচ্ছে আমাদের দেশে? যে কোনো সময় ভারতের বিরুদ্ধে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অ্যাকশনে যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি, তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা ৩৫,০০০ সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায়। একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে। আজকের দিনে আপনারা দেখেন, গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা নিয়ে আমাদের বিজেপি প্রতিবাদ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রতিবাদ আসছে, কিন্তু মাত্র ২৪ ঘন্টা যাবার আগেই আরও একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে বসলো ভারত। আর আমরা ভারতের গণমাধ্যমকে যদি কোট আনকোট দেখি, ভারত কিন্তু বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে, বাংলাদেশ সীমান্তে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। ভারত একটা অভিযান চালানো শুরু করতে পারে, দিল্লির নিরাপত্তা কী হবে, কলকাতার নিরাপত্তা কী হবে, হ্যাঁ, মানে এরকম নানান কিছু তাদের গণমাধ্যমে তারা ফোকাস করছে। আর এর পাশাপাশি তারা বলছে যে আমাদের সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করছে, সরকার ৩৫,০০০ সৈন্য মোতায়েন করছে, মানে ভারতের বক্তব্য হচ্ছে এটা। এবার আসুন আজকের ঘটনা কি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আজকে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। পড়াচ্ছে বাঁচে কিনা আল্লাহ মালুম। ঘটনাটি ঘটেছে কোথায়? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চাহাজি এলাকায়। কারা কারা ওই এলাকার আছেন হয়তো আপনারাও জানেন। গুলিবিদ্ধ ছেলেটির নাম হচ্ছে হেলাল শেখ। তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রগুলো বলছে আহত যুবকের মাথায় আঘাত লেগেছে, গুরুতর আহত হয়েছেন, মানে মাথা ছেদ করে এক অংশ আপনার এই গুলিটা বের হয়ে গেছে। বিএসএফ এর দাবি কোনটা? বরাবর তারা যেটা বলে যে আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত। গরু পাচারের সময় সীমান্তরক্ষীরা তাকে লক্ষ্য করে আপনার শুট করে আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ। আদালত তাদের, পুলিশ তাদের, আইনজীবী তাদের, মানে শুটও করছে তারা। তো এখানে রেজাল্ট কি আসবে? গরু চোরের বাইরে কিছু আসবে? এবার আসেন অভিযুক্ত যুবক হেলাল শেখ কি বলছে। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি ভারতে এসেছেন। সে সময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে দেখা মাত্রই তারা সরাসরি শুট করে। তিনি আরও জানান যে তিনি তার শ্বশুর বাড়িতে এসেছিলেন, কিন্তু গরু পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে। এখন এই যুবকের কথা আমরা এপার বাংলা থেকে বিশ্বাস করলেও ভারতের আদালত কখনোই এই বক্তব্যটাকে মানে সাব্যস্ত করবে না। কেন করবে না? তাহলে তাদের বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন, মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আবার তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। পোলাটার ভাগ্য ভালো, যদি মরে যেতেও বলতো যে দাওটাও বললাম শ্রেণী বাস লাঠি নিয়ে আমাদের উপর অভিযান চালাইতে আসছে, আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করছে, শেষ। এখন এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? মানে এরা কি থামবে না, নাকি এদেরকে থামানোর কোনো সুযোগ নাই? আগে ভাবতাম আওয়ামী লীগের সময় বহুত বকাবকি করছে এগুলো নিয়ে, আমাদের মানে তৎকালীন সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অথবা বিজিবি নিয়ে যারা কাজ করতেন। তো এখন আমরা আসলে কারে কথা বলবো? আসিফ নজরুল স্যার তিনি বরাবরই এগুলোর বিষয়ে সোচ্চার ছিলেন। এখন একজন জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিটার মধ্যে পার্থক্য আছে, তার হাতে পাওয়ার আছে। প্রয়োজনে আমরা সীমান্তে আমাদের জায়গা থেকে একটু শক্ত অ্যাক্টিভিটিস দরকার, হয়তো ভারত এগুলো বরাবরই হালকা নিচ্ছে। আপনি দেখেন, সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, তারা যেমন নানান ধরনের সংগঠন বিভিন্ন বার্তা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালায়, এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইআরজিসি বা যে কোনো জায়গায় একটা বড় ধরনের অভিযান চালানো। এখন বড় বড় কথা অনেকই বলা যায়, আমরা বিভিন্ন সময় শুনছি, বাট আপনার হাতে এখন দায়িত্ব আছে। আপনার কাজ হচ্ছে বিষয়টাকে এস্টাবলিশ করা। তো আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সে অপেক্ষায় ভালো থাকুন। আসসালাম। ভারতের আম জনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে
আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। আপনারা বেশ কয়েকটা ঘটনা করেছেন, বাংলাদেশ বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা বিষয়গুলোকে জনগণের কাছে পজিটিভলি যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটায় সেভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু এখন আপনারা যদি আমাদের এই বিষয়টাকে, যে আমাদের ধৈর্যকে হালকা মনে করেন আরে বাংলাদেশ ইয়ে কেয়া হে, মানে এরকম যে সকল কথাবার্তা বলে আর কি আপনাদের নেতা এমপি মন্ত্রীরা, তো আমরাও কিন্তু একই স্টাইলে আপনাদেরকে কাউন্টার করতে পারি। আর এটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর হবে না, আমার জন্য হবে না। পলিটিশিয়ানরা আপনার অনুভূতি নিয়ে, আমার অনুভূতি নিয়ে তারা কিন্তু খেলা করবে। দিন শেষে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে টাকা পয়সা কামায়, কিন্তু ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, যখন একরকম দুইটা ঘটনা ঘটলো আগরতলাতে এবং কি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে সেখানে 2 ধাপে আমরা দেখলাম যে আপনার উগ্রপন্থী কিছু ভারতের নাগরিক তারা সেখানে অভিযান চালালো, অফিসের ভেতর ঢুকে গেল, ভাঙচুর করলো, পতাকাতে আগুন দিল। আর এই ঘটনার জেরে কলকাতা সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু দুঃখ প্রকাশ করার পরে এখন আজকে আবার যে ঘোষণা আসছে, আমি মনে করি এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন করা উচিত, কারণ গণমাধ্যমে আগেই চলে আসছে। এবার বলা হচ্ছে যে আপনার আগামী 10 ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে বেশ কয়েকটা হাই কমিশন আছে বড় ধরনের, এর মধ্যে দিল্লিতে কিন্তু সেই বড় একটা হাই কমিশন আছে। সেই দিল্লির হাই কমিশনকে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কারা? হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS সহ কয়েকটি সংগঠন। অনেকেই এই সংগঠনটার নাম জানেন না, তবে বিজেপির যেই মাদার, মানে বিজেপির যে রাজনৈতিক দলটা বা মোদী যেখান থেকে বিলংস করেন, এটা কিন্তু RSS এরই একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তো এখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আজকে এই তথ্য সামনে এলো। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত RSS এর, কারণ তারা সরাসরি সামনে না এসা দিল্লির নাগরিক দিয়া একটা ব্যানার ক্রিয়েট করে পেছন থেকে কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র, সেটাতে কিন্তু আপনার এই উগ্রবাদী বা বিজেপির যে রাজনৈতিক কি বলা হয়, যাদের যে ফোকাস বা এদের যে মোটিভ, সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করতে যাচ্ছে। RSS এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার যিনি সহপ্রধান আছেন রজনীল জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে অলরেডি এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য, নাগরিক সমাজের এই কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বুঝতে পারছেন 200টা সংগঠন, তাহলে কয় লক্ষ মানুষ তারা সেখানে সমাবেশ করানোর পরিকল্পনা করছে। বলা হচ্ছে যে আপনার হাই কমিশনে তারা একটা স্মারকলিপি পেশ করবেন, স্মারকলিপি দিবেন তারা। এর পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন, দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালনা কমিটির সদস্যরা ওই অভিযানে অংশগ্রহণ করবে বলেও আপনার জানা গেছে। তাহলে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে কি বড় ধরনের একটা রায়ট কিওর পরিকল্পনা করছে এখানে। পেছন থেকে কেউ এসে সেখানে ঢিল ছড়বে, অফিসে ঢুকে যাবে, ভাঙচুর চালাবে, হত্যাকাণ্ড ঘটতে পারে, নানান ঘটনা ঘটতে পারে। এখন এই ঘটনা যখন সামনে আসছে, আমি অপেক্ষা করছি আমাদের দেশের সরকার বিষয়টাকে কিভাবে ডিল করেন, আর এটা নিয়ে ভারত সরকার তারা কিভাবে বিষয়টাকে ডিল করে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। এমনিতে একের পর এক ঘটনা কিন্তু এরা করছে। এরা যে অঘোষিত যুদ্ধ আমি বারবার বলছি, এরা কিন্তু শুরু করে দিছে। তো আমাদের দেশে ভারতের হাই কমিশন আছে বিভিন্ন জায়গায়, আমরা এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে নমনীয়তা পোষণ করছি। যদি ঠিকই দিল্লিতে আপনারা এই ধরনের ঘটনা ঘটান, তাহলে একই দৃশ্য বাংলাদেশেও কিন্তু আবার ঘটবে, আর বিষয়টার উপরে ছাড়ের সুযোগ নেই। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সমাবেশ, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি হবে সমতার ভিত্তিতে। ভিন্ন একটি বিষয় নিয়ে অনেকদিন পর আবার সেই সাবেক সেনা কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা রাস্তায় নামলেন। এর আগে জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের ঐতিহাসিক ভূমিকা ছিল। তাদের ভূমিকার কারণে সেনাবাহিনীর ভূমিকা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল এবং প্রভাব ফেলেছিল বলা যায়। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের পক্ষেই সামরিক বাহিনীর অবস্থান ছিল, বা ওই সময় যে বিপর্যয়কর পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তারা কিন্তু রুখে দিয়েছিল সেনাবাহিনী হস্তক্ষেপের কারণে। আজকে আবার ভিন্ন একটি অবস্থায় তারা রাস্তায় নেমেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ চাপের মধ্যে আছে এই মুহূর্তে। ভারতের ভেতর থেকে উগ্রপন্থীরা যেভাবে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় নিয়ে যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা নিয়ে একটা তোলপাড় অবস্থা। আগরতলার মিশনে হামলা করা, তারপরে চিকিৎসা বন্ধ করে দেয়া, নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং সমাবেশ করেছে এবং তারপরে মিছিলও করেছে। খবরে বলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন, ধর্ম, দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে এই কথা বলেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসানুল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক। এই সমাবেশে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। তারা সমাবেশ শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট পেরিয়ে সেনাবাহিনীর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান। সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে এসে শেষ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত লুৎফুল হক। মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন, নতজানু পররাষ্ট্রনীতিকে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। ভারতের জনগণের সঙ্গে এদেশের মানুষের কোনো শত্রুতা নেই, তারা এই দেশের মানুষের বন্ধু। কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে কোনোভাবেই এদেশের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এদেশের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করেন উল্লেখ করে আহসানুল্লাহ বলেন, হজরত শাহজালাল, হজরত শাহ মখদুম, অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাসভূমি এই বাংলাদেশ। আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কিন্তু অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের কর্মকাণ্ড এটা সুস্পষ্ট। দর্শক বুঝতে পারছেন কথার যেই বক্তব্যগুলো পরিষ্কার, যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেই ভারত এই পরিস্থিতি তৈরি করছে। কেননা তারা একমাত্র মনে করে বাংলাদেশের তাদের জন্য এক বন্ধু দল হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা হচ্ছেন শেখ হাসিনা। সুতরাং হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর থেকে ভারত মাথা খারাপ হয়ে গেছে এবং হিন্দু ইস্যু নিয়ে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তারা একটা পরিস্থিতি তৈরি করছে, বাংলাদেশকে চাপের মধ্যে ফেলছে। তার বিরুদ্ধে এই সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা রুখে দাঁড়ালেন বা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা এই পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি। দর্শক শ্রোতা, ভারত নানানভাবে চক্রান্ত করতেছে, নানানভাবে ষড়যন্ত্র করতেছে, নানানভাবে যে কোনো উপায় বের করতেছে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে। দর্শক শ্রোতা, এইদিকে সীমান্তে বিভিন্নভাবে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে ভারতের বিসিএফ। দর্শক শ্রোতা, আজকেও বাংলাদেশের এক নাগরিককে গুলি করেছে মাথার ভিতর ভারত। দর্শক শ্রোতা, তারা বলেছে যে সে নাকি গরু পাচারের সঙ্গে জড়িত। যাই হোক দর্শক শ্রোতা, এইদিকে কিন্তু ডক্টর ইউনূস ভারত যতই করুক কিন্তু বাংলাদেশ সরকার তার কাছে মাথা নত করবে না। বাংলাদেশ মাথা নত করার মতো লোক না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে তারা কখনোই মাথা নত করবেন না। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন ভারত বাংলাদেশ সম্পর্কে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।